জনগণ ভোটের জন্য অপেক্ষা করলেও একটি মহল নির্বাচন পিছিয়ে দিতে অপ্রাসঙ্গিক দাবি করছে। মন্তব্য বিএনপি নেতাদের পিআর পদ্ধতির দাবি নির্বাচনী ইশতেহারে যুক্ত করার পরামর্শ। সরকার পিআর মানছে না বলে রাজপথে জামায়াত। মন্তব্য গোলাম পরোয়ারের একটি দলকে ক্ষমতায় বসাতে কাজ করছে অন্তর্বর্তী সরকার, অভিযোগ ইসলামী আন্দোলনের। পিআর পদ্ধতির ভালো মন্দ দুদিকে আছে মন্তব্য ডক্টর বদিউলের। নির্বাচনকালীন সরকার পক্ষপাতিত্ব করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মনে করেন ডক্টর ইফতেখার। বহুল আলোচিত বুয়েট ছাত্রী সনি হত্যার আসামি টগর লালবাগ থেকে গ্রেফতার, রিভলভার এবং গুলি উদ্ধার। ভারত থেকে আমদানির কারণে কমতির দিকে চালের দাম, মাছ মাংস সবজিতে অস্বস্তি, সিন্ডিকেট দমনের তাগিদ ক্যাবের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপি নেতারা বলেছেন জনগণ ভোটের জন্য অপেক্ষা করছেন, আর একটি মহল নির্বাচন পিছিয়ে দিতে নানা অপ্রাসঙ্গিক দাবি তুলে পরিস্থিতি অস্থিতিশীল করতে চাচ্ছেন। নেতারা জানান পিআরের কারণে নেপালে কয়েক বছর 14 বার ক্ষমতা পরিবর্তন হয়েছে। বাংলাদেশে কোনো দল এই পদ্ধতি চাইলে তাদেরকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করে ভোটারদের কাছে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। রিপোর্ট করছেন মিরাজ হোসেন গাজী। ইতিহাসবিদ, লেখক ও গবেষক বদরুদ্দিন উমরের স্মরণসভা হয় বাংলা একাডেমিতে। রাজনীতিক ও বিশিষ্টজনরা আলোচনা করেন বদরুদ্দিন উমরের জীবন, কর্ম ও তাঁর গবেষণা প্রসঙ্গে। স্মরণসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বদরুদ্দিন উমর কখনো নীতির প্রশ্নে আপোষ করেননি, তিনি কখনো কম্প্রোমাইজ করেননি। আর যারা নতুন প্রজন্মের, তারা বদরুদ্দিন উমর সাহেবের কাছ থেকে কতটুকু নিতে পারছে বা পেরেছে সেটা আমার ঠিক জানা নেই। একটা কথা এখানে খুব জোরে সরে এসছে বদরুদ্দিন উমর সাহেবের কথাগুলো থেকেই, যে সংগঠন সংগঠন সংগঠন। আমার মনে হয় ব্যক্তিগত ধারণা থেকে বিপ্লব তখনই সফল হয় যখন সংগঠন থাকে। যারা সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান তাদেরকে অবশ্যই সেই সংগঠনকে শক্তিশালী করতে হবে, আরও মজবুত করতে হবে এবং একেবারেই বদরুদ্দিন উমর সাহেবের ভাষায় মানুষের কাছে চলে যেতে হবে, তাহলেই সেটা সম্ভব হবে। এদিকে বিএমএ ভবনে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, আগে কেউ পিআর পদ্ধতি নিয়ে আলোচনা করেননি। তিনি অভিযোগ করেন, এখন ফ্যাসিস্টদের পুনর্বাসনের সুযোগ করে দিতে পিআর নিয়ে আন্দোলন হচ্ছে। 5ই আগস্টের আগে অথবা এই গত 16-17 বছরে আমরা কেউ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ পিআর চাই কখনো শুনেছেন? কখনো শুনেছেন? আপনারা শুনেন নেই, এবং এ ধরনের বক্তব্য কারো ছিল না। আজকে কেউ কেউ বলেন, বলতে দোষ নাই, কারণ গণতন্ত্রের মধ্যে কথা বলবেন, দিস ইজ দি বিউটি অফ ডেমোক্রেসি, এবং মত প্রকাশের যে ভিন্নতা থাকবে, দিস ইজ দি বিউটি অফ ডেমোক্রেসি, এটির মধ্যে কোনো সমস্যা নাই। কিন্তু যখন আপনি বলেন আপনার কথাটি না শুনলে এটা হতে দিব না, এটা করতে দিব না, তখন কিন্তু কর্তৃত্ববাদিতার আওয়াজ পাওয়া যায়, অর্থাৎ স্বৈরাচার যে ভাষায় কথা বলতো ওটি বোঝা যায়। অপরদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, নির্বাচন কার্যক্রম শুরু হলেই দেশের পরিস্থিতি উন্নতি হবে, সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরবে বলেও মন্তব্য করেন শামসুজ্জামান দুদু। এইমাত্র দেশকে নির্বাচনের রাস্তায় নামানো যাবে, সেই মাত্র বাংলাদেশের স্বাভাবিক অবস্থা শুরু হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নাগরিককে তার রাজত্ব ফিরিয়ে দেওয়া, ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, তার অধিকার ফিরিয়ে দেওয়া, এটা সম্ভব হবে। নানা দাবিতে যারা আন্দোলন করে নির্বাচন পেছানোর পায়তারা করছে, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জনসমর্থন ছাড়াই দেশের একটি রাজনৈতিক দল গায়ের জোরে সরকার পরিচালনার দায়িত্ব নিতে ব্যস্ত হয়ে পড়েছে। বিকেলে রংপুরের জামায়াতের আয়োজনে স্থানীয় পাবলিক লাইব্রেরির মাঠে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন সহ
5 দফা দাবি কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। সরকার নিরপেক্ষ আচরণ না করায় আন্দোলন করা হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং ফ্যাসিবাদের দোসরদের বিচারের মধ্য দিয়ে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন চায় জামায়াত। দিন বদলের পালা এসেছে, গায়ের জোরে কোনো কিছু আর দখল করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন গোলাম পরওয়ার। উপদেষ্টার জুলাই ঘোষণার মধ্যে সেই দুর্বলতা, উনি লেভেল প্লেইং ফিল্ড রাখতে পারেননি। আমাদেরকে গোপন রেখে জুলাই ঘোষণার ড্রাফটকে আমাদের সকলের কাছে সাপ্লাই দেওয়া হয় নাই। তাহলে বোঝা যায় যে এই জুলাই ঘোষণার ড্রাফট করার সময় বিএনপির সাথে পরামর্শ করেছেন, জামাতের সাথে পরামর্শ হয় নাই। মনে রাখবেন, বিরোধী দলকে দমন করে দমন, পীড়ন, খুন, ফাঁসি, জেল, রিমান্ড, আয়নাঘর দিয়ে আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন যারা দেখেন, সেই দিন শেষ হয়ে গেছে। লন্ডনে এক বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের কেবলা ঘুরে গেছে। এখন তারা একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় বসাতে কাজ করছে বলে অভিযোগ ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের। শুক্রবার বিকেলে রাজধানীর বাড্ডায় এক সমাবেশে মন্তব্য করেছেন তারা। এই সময় দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, স্বাধীনতা যুদ্ধের 3টি চেতনা, সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার গত 53 বছরেও প্রতিষ্ঠিত হয়নি। বিগত সময়গুলোতে বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি দীর্ঘ সময় রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলেও তারা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়েছে। তবে 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন করে একটি বাংলাদেশ বিনির্মাণের সুযোগ তৈরি হয়েছে। সমাবেশে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে করার জোর দাবি জানিয়েছেন। অন্যথায় আন্দোলনের মধ্য দিয়ে দাবি আদায় করে নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। বর্তমান সরকার তারা লন্ডনে এক বৈঠক করার পরে তাদের যেন কেবলা মুবারক ভুলে গিয়েছে। তারা যেন একটি দলের কাছে রাষ্ট্রের চাবি এবং চেয়ার দিয়ে যেতে পারলেই তারা যেন বেঁচে যায়। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এরাই তো মূলত উল্লেখযোগ্য দেশ পরিচালনা করেছিল। নতুন ভাবে এরা আবার ক্ষমতায় আসলে আমাদেরকে নতুন আবার কি মধু খাওয়াবে, এটা কিন্তু এখন বাংলাদেশের মানুষ বোঝে। ঐক্যমত্যে পৌঁছানোর মধ্য দিয়ে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে বলে আশাবাদী জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। শুক্রবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এই সময় তিনি আরও জানান, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবার পথ প্রশস্ত হবে। এছাড়া নিম্নকক্ষ হবে আসনভিত্তিক, উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতিতে। পিআর পদ্ধতির ইতিবাচক এবং নেতিবাচক দুদিকই রয়েছে। নির্বাচনী তৈরি ভিড়বে বলে আশা প্রকাশ করেছেন সংস্কার কমিশনের প্রধান। নির্বাচনকালীন সরকার যদি পক্ষপাতিত্ব করে তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে নির্বাচন কমিশন বিষয়ক সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি এবং টিআইবি আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো যদি সুষ্ঠু নির্বাচন না চায় তাহলে নিরপেক্ষ নির্বাচন করা কঠিন হবে। এজন্য নির্বাচনে পর্যবেক্ষক এবং গণমাধ্যম কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ অনেকেই এখনও প্রশাসনে আছেন উল্লেখ করে তিনি জানান, পতিত সরকারের এজেন্ট বা সহযোগীরা প্রশাসন এবং আইন সংস্থায় নেই এটি বলা যাবে না। তিনি আরও বলেন, যাদের দীর্ঘদিন বঞ্চিত করা হয়েছে তাদের অবস্থান ফিরে পাওয়ার মধ্যেও দলীয়করণ প্রতিস্থাপিত হয়েছে। সত্যিকার অর্থেই আইনের প্রয়োগ কতটুকু হচ্ছে, যথাযথভাবে মানুষের ভোটের অধিকার নিশ্চিতের জন্য অংশীদারগুলো তাদের ভূমিকা কতটুকু পালন করার চেষ্টা করছে সেটাকে যেরকম তুলে ধরার চেষ্টা করা, অন্যদিকে কোথায় বিচ্যুতি ঘটছে সেটাও তুলে ধরার চেষ্টা করা কিন্তু আমাদেরই দায়িত্ব, সংবাদ কর্মীদের এবং টিআইবির মতো প্রতিষ্ঠানের দায়িত্ব। সেই কাজটি আমাদেরকে করতে হবে। আমাদেরকে ফ্র্যাঙ্কলি আমি খুবই ওপেনলি বলবো, মনে রাখতে হবে যে আমাদের পলিটিক্যাল স্পেস অর্থাৎ রাজনৈতিক অঙ্গন এবং আমলাতান্ত্রিক অঙ্গন এই দুইটা জায়গায় সত্যিকার অর্থে আমাদের বৈষম্যবিরোধী আন্দোলনের যে মূল চেতনা তার থেকে বাস্তব শিক্ষা গ্রহণ করা হয়েছে।
বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যার আসামি মুশফিক উদ্দিন টগরকে রাজধানী থেকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে একটি রিভলভার এবং গুলি উদ্ধার করা হয়েছে। র্যাব বলছে 2020 সালে বিশেষ বিবেচনায় জামিনে মুক্তি পায় টগর। তারপর থেকে আবার অপরাধ জগতে সক্রিয় হয়ে ওঠে টগর। ছদ্মবেশে নতুন কৌশলে শুরু করে অস্ত্র ব্যবসা। এস এম ফয়েজের রিপোর্ট। 2002 সালের 8 জুন বুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের তৎকালীন সভাপতি মোকাম্মেল হায়াত খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের তৎকালীন ছাত্রদল নেতা মুশফিক উদ্দিন টগর গ্রুপের সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হন সনি। তারপর হত্যা মামলায় গ্রেপ্তার করা হয় মুশফিক উদ্দিন টগরকে। বিশেষ বিবেচনায় 2020 সালে মুক্তি পেয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ে সে। সাধারণত র্যাব পুলিশ আসামিকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে হাজির করলেও সাবেকুন নাহার সনি হত্যা মামলার আসামি টগরকে গণমাধ্যমের সামনে আনা হয়নি। গোপনে বের করে নিয়ে যাওয়া হয় তাকে। সনি হত্যা মামলা একটি চাঞ্চল্যকর হত্যা মামলা এবং তিনি গ্রেফতার হয়েছিলেন। তিনি মূলত প্রথম গ্রেফতার হন 24 জুন 2002 সালে। পরবর্তীতে উনি 20 আগস্ট 2020 সালে কারাবিধি 569 ধারায় কাশিমপুর কারাগার থেকে উনি মুক্তি লাভ করেন এবং পরবর্তীতে উনি স্বাভাবিক জীবনযাপন করছিলেন। এবং এই ঘটনার সাথে আসলে ওই বিষয়টা আমরা প্রথমে মূল্যায়ন করিনি, আমরা অস্ত্র উদ্ধারের বিষয়ে গিয়েছিলাম। আর পরবর্তীতে আমরা এই বিষয়টা অবগত হই যে উনি এই মামলার সাথে সংশ্লিষ্ট ছিলেন এক সময়। রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, জামিনে মুক্তির পর নতুন করে অস্ত্র ব্যবসায় নামে আসামি টগর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামির নিকট থেকে চাঞ্চল্যকর অনেক তথ্য আমরা পাই। সীমান্তবর্তী এলাকা হতে তিনি বিভিন্ন সময় অবৈধভাবে অস্ত্র ঢাকায় নিয়ে আসেন এবং বিভিন্ন মানুষকে তা সরবরাহ করে থাকেন। আলামতগুলো আপনারা সামনে দেখতে পাবেন বা মাস্ক দেখতে পাবেন বা অস্ত্রের যে বিভিন্ন কার্টুজগুলো দেখতে পাবেন। এই সার্বিক বিষয়টা আমরা বিবেচনা করে যেটা বুঝতে পারছি, তিনি তার কাছে আরও অস্ত্রর সন্ধান থাকতে পারে। একটা মানুষের এটা যে কোনো অপরাধী যে কোনো কেউই তার নিজস্ব পরিচয়টাকে গোপন করার ক্ষেত্রেও তিনি ব্যবহার করতে পারেন, ব্যক্তিগত প্রয়োজনে নিজের সেফটির জন্য। এছাড়া অন্য যে কোনো অপরাধে সে জড়িত হতে পারে। এদিকে মোকাম্মেল ও টগর গ্রেপ্তার হলেও বুয়েট ছাত্রী সনি হত্যা মামলার প্রধান 2 আসামি এখনো পলাতক। সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি র্যাব। এই তথ্যটা যদি আমরা পাই। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। টানা কয়েক মাস পর সব ধরনের চালের দামই কেজিতে কমেছে 5 থেকে 7 টাকা পর্যন্ত। তবে এখনও স্বস্তি নেই মাছ, মাংস এবং সবজির বাজারে। সপ্তাহের ব্যবধানে সামান্য কমলেও এখনও বেশিরভাগ সবজিরই দাম 80 টাকার উপর। রিপোর্ট করছেন শুভ মাহফুজ। ভারত থেকে আমদানি করা সরু নাজিরশাইল সহ কয়েক পদের চাল বাজারে আসা দীর্ঘদিন পর কমেছে দাম। মিনিকেট, নাজিরশাইল, কাটারি ভোগ, আটা সহ প্রায় সব ধরনের চালের দাম কমেছে কেজিতে 5 থেকে 7 টাকা পর্যন্ত। ইন্ডিয়ান নাজির আপনার 70 টাকা 71 টাকা চলছে। আর আপনার 28 কথা বলে 28 আপনার 55 টাকা চলছে। মিনিকেট যেটা সর্বোচ্চ ভালো ওটা আপনার 76 টাকা 75 টাকা এরকম চলছে। আর লোকাল কোয়ালিটি যে মিনিকেট আছে ওগুলোর প্রাইস আরও। বাজারে ইলিশ সহ সব ধরনের মাছের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম চড়া। 220 টাকার কমে মিলছে না পাঙ্গাস, তেলাপিয়াও। অন্য সব মাছ সাধারণের নাগালের বাইরে। আর ইলিশ এখনও উচ্চবিত্তেরই আয়ত্তে। 1 কেজি 150 গ্রামের দাম বর্তমানে 2100 টাকা কেজি। 2 দিন আগে গ্যাসের সপ্তাহে বিক্রি করছি 2200-2300 টাকা কেজি। সাধারণ যারা কর্মজীবী বা সরকারি কর্মকর্তা কর্মজীবী তাদের বেতনে এই মাছ খাওয়া সম্ভব না। হয় বিদেশি পয়সা থাকতে হবে, নয় ব্যবসার পয়সা। কিছুটা কমলেও এখনও বেশিরভাগ সবজির দামে ঊর্ধ্বমুখী। ভেন্ডি কিনলাম 60 টাকা করে, আগে ছিল 30 টাকা, এখন ডাবল দাম। সব কিছু মিলে দেখা যায় এখনকার মাছের সেরা যে বড় হিমশিম। দিন দিন যেভাবে বাড়তেছে না বিশ্বাস, এটা আসলে আমাদের যারা স্বল্প আয়ের লোক, এটা আমাদের জন্য অনেক কষ্টের। সপ্তাহের ব্যবধানে প্রতি ডজন ডিমের দাম বেড়েছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। লাল ডিম 135 থেকে 140 টাকা ডজন, আর সাদা ডিম চলতেছে 125 টাকা 26 টাকা আর কি এরকম। এদিকে আগের দামে ব্রয়লার মুরগি 160 থেকে 170 আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ হিসেবে মধ্যে থাকা সিন্ডিকেটকে দায়ী করেছেন
কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান। সকালে DRUতে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রান্তিক পর্যায়ের কৃষকদের হাত থেকে আসা শাকসবজি কারণ বাজারে ট্রাক থেকে নামলেই দাম দ্বিগুণ হয়ে যায়। এক্ষেত্রে অনেক অদৃশ্য হাত রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাজ করা উচিত বলে মনে করেন তিনি। শফিকুজ্জামান আরও জানিয়েছেন, কৃষি ঋণের ক্ষেত্রে সরকার ভর্তুকি দিচ্ছেন, তবে প্রান্তিক পর্যায়ে কৃষকরা কৃষি ঋণ পাচ্ছেন না। কৃষকের স্বাক্ষর নিয়ে একটি সিন্ডিকেট এই ঋণের সুবিধা ভোগ করছে। এ বিষয়ে ক্যাবের পক্ষ থেকে তদারকি করা হবে বলেও তিনি জানান। আগামী 1 বছরে 16টি বিষয়ে কর্মপরিকল্পনার কথা জানান ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান। তিনি আরও বলেন, দেশের সকল ক্ষেত্রেই আইন আছে, কিন্তু সেই আইন মানা হচ্ছে না। বা এগুলোর উৎপাদনে আমাদের পাশের দেশে থেকে আমরা কিন্তু অনেক বেশি কস্টে আমাদের উৎপাদন করতে হয়। আর তারপরে হলো আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের বিপণন ব্যবস্থা। 100 টাকার যে সবজিটা আমি কিনছি, কৃষকরা যদি 80 টাকা পেত, আমার অত কষ্ট হতো না, কারণ আমি ওই টাকাটা কৃষক পেয়েছে, কিন্তু কৃষক তো পাচ্ছে 30 টাকা। মাঝখানে 30 টাকার জিনিসটা আমি ভোক্তা হিসেবে 100 টাকায় কিনছি, অর্থাৎ 70 টাকা। এই 70 টাকা কোথায় গেল? 70 টাকা তো ওই যে পথে পথে যাচ্ছে। তা আমি ওই চ্যালেঞ্জটা হলো যে আমার এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের উৎপাদন কস্ট প্লাস আমাদের এই যে বিপণন ব্যবস্থায় যে ত্রুটিযুক্ত, এটাকে আমরা এখনো মডার্ন করতে পারিনি। নেক্সট ইয়ারে 2026 ইসলামী ধারার দুর্বল 5টি ব্যাংক একীভূত করতে প্রশাসক নিয়োগ দিতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। ইউনাইটেড ইসলামী ব্যাংক নামে হতে যাওয়া নতুন মডেলের এই ব্যাংক দেশের শক্তিশালী ব্যাংকে পরিণত হবে আশা করছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুল মান্নান। দুর্বল ব্যাংক একীভূত করার প্রক্রিয়া বেশ ইতিবাচক বললেও জনগণের টাকায় মূলধন সহায়তা দিয়ে নিঃস্বপ্রায় ব্যাংককে আদৌ বাঁচানো সম্ভব কিনা তা নিয়ে সন্দিহান অভিজ্ঞ ব্যাংকাররা। রিপোর্ট করছেন জিয়াউল হক সবুজ। নতুন পর্ষদ দায়িত্ব নেয়ার 1 বছরেও ঘুরে দাঁড়াতে পারেনি এক্সিম ও SIBL সহ দুর্বল 5টি ইসলামী ব্যাংক। ধারাবাহিকভাবে আমানত কমার পাশাপাশি বাড়ছে সুদসহ ঋণের স্থিতিও। 5টি ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে 1.5 লাখ কোটি টাকায়, যা মোট ঋণের 77%। এস আলম ও নাসা গ্রুপের নামে লুটেপুটে খাওয়া দুর্বল 5 ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। 5টা ব্যাংকে যাতে মার্জার আওতায় আছি, সেটার এই মার্জার প্রসেস কিন্তু কমপ্লিট হতে ন্যূনতম 2 বছর লাগবে। এই যে টেক অফ করার সময় বাংলাদেশ ব্যাংক থেকে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ টিম প্রতিটা ব্যাংকেই থাকবে। এক্সিম ব্যাংক, ইউনিয়ন, SIBL, ফার্স্ট সিকিউরিটি ও গ্লোবাল ব্যাংকের সমন্বয়ে গড়ে তোলা হবে নতুন ধারার ইউনাইটেড ইসলামী ব্যাংক। নতুন মডেলের এই ব্যাংক শক্তিশালী ব্যাংকে পরিণত হওয়ার আশা অভিজ্ঞ ব্যাংকারদের। আমাদের মার্জার হয়ে যায়, তাহলে তো এটা রাষ্ট্রীয় ব্যাংক হবে, সরকারি ব্যাংক হবে, এবং সেখানে সরকার আমাদেরকে সাফিসিয়েন্ট ব্যাকআপ দেবে এবং এটা অত্যন্ত শক্তিশালী ব্যাংক হবে। আমাদের যে চিন্তাটা হচ্ছে 5টা ব্যাংক নিয়ে মার্জার করার, এতে করে 760টা ব্রাঞ্চ আছে, আপনার 600-র মতো সাব ব্রাঞ্চ আছে, তাহলে কত এক্সপোজারটা কত হচ্ছে? এটা বাংলাদেশের বৃহত্তম ব্যাংক হবে এবং সরকার যে পরিমাণ ইকুইটি দেবে বলে আমরা আশা করছি, সেটা হবে বাংলাদেশের সর্বকালের সবচেয়ে বড় ধরনের ইকুইটি নিয়ে সবচেয়ে শক্তিশালী একটা ব্যাংক তৈরি হবে। দুর্বল ব্যাংককে টেনে তোলার চেষ্টা ইতিবাচক হিসেবে দেখছেন অন্য ব্যাংকাররাও। তবে আমানতকারীরা কতদিনের মধ্যে তাদের জমানো টাকা ফেরত পাবেন সুনির্দিষ্ট সেই কর্মপরিকল্পনা নিশ্চিতের তাগিদ দেন তারা। ডিসিশন নিতে হবে, আমার ডিপোজিটাররা যে টাকাটা উইথড্র করতে চাচ্ছে সেই টাকাটা আমি কত দিনে দিতে পারবো, এটা কিন্তু ভেরি ভাইটাল কোশ্চেন, ভেরি ক্রুশিয়াল কোশ্চেন। সরকারের একটা বলা হচ্ছে যে 30,000 থেকে 35,000 কোটি টাকা এখানে ইনজেক্ট করা হবে। ইনজেকশনে এটা কিন্তু আমার, তোমার বা যে কোনো সাধারণ পাবলিকের টাকা, এটা কিন্তু আমাদের ট্যাক্স পেড মানি। আমি কি ইনজেকশন করে ক্যাপিটাল ইনজেকশন করলেই ব্যাংকগুলি বেঁচে যাবে, এটা কোশ্চেন মার্ক থেকে যাচ্ছে। কিন্তু নতুন প্রচেষ্টা সফল করতে একীভূত করা ব্যাংকের মডেল টেকসই করে গড়ে তোলার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, দুর্বল ব্যাংকের মধ্যে 5টি একীভূত করা হচ্ছে, বাকি 5টিও সাপোর্ট দিয়ে কার্যকরী করার কাজ চলছে। কক্সবাজারে 2 দিনব্যাপী চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লেন্স অফিসার্স কনফারেন্স 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সকালে শহরের কলাতলী অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি এবং উদ্বোধক ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। BFIU এর নির্বাহী পরিচালক মফিজুর রহমান খান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন IDRA এর সদস্য এডমিন ফজলুল হক। বাংলাদেশ ইন্স্যুরেন্সের অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ আহমেদ, ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি BM ইউসুফ আলী স্বাগত বক্তব্য রাখেন KM এলকো অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান প্রবীর চন্দ্র দাস। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শুরু হয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি CPB'র ত্রয়োদশ কংগ্রেস। শুক্রবার নানা আনুষ্ঠানিকতায় শুরু হয় পুরনো এই রাজনৈতিক দলটির জাতীয় সম্মেলন। আনুষ্ঠানিকতা শেষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে উদ্বোধনী পর্ব আয়োজন করা হয়। এই পর্বে কংগ্রেসে আমন্ত্রণ জানানো সকল ভাতৃপ্রতিম সংগঠন, রাজনৈতিক দলের নেতাদের শুভেচ্ছা জানানো হয়েছে। শুভেচ্ছা জানানো হয় সারা দেশ থেকে আসা দলের সমস্ত প্রবীণ কমরেডদের। এর মধ্য দিয়ে শেষ হয় কংগ্রেসের উদ্বোধনী পর্ব। আগামীকাল থেকে কংগ্রেসের মূল পর্বে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলের অবস্থানে দলের কংগ্রেসের সদস্যরা আলোচনা করে দলীয় অবস্থান জানানো হবে। 3 দিনব্যাপী এই কংগ্রেসের শেষে নির্বাচিত হবে কমিউনিস্ট পার্টির নতুন নেতৃত্ব। নিম্নকক্ষে নয় উচ্চকক্ষে পিআর পদ্ধতি চায় জাতীয় নাগরিক পার্টি NCP। কোনো জোটভুক্ত আন্দোলন নয়, নিজস্ব রাজনৈতিক লক্ষ্য নিয়ে এগোতে চায় এই দলটি। সন্ধ্যায় ব্রিফিংয়ে এসব কথা বলেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাম্প্রতিক যে আন্দোলন এবং রাজনৈতিক জোট বা একীভূত হওয়া নিয়ে বিষয়, সেই বিষয়ে আমরা স্পষ্ট করেছি জাতীয় নাগরিক পার্টি তার লক্ষ্য উদ্দেশ্য নিয়েই এগোবে। কোনো রাজনৈতিক গ্রুপ যদি মনে করে যে এই লক্ষ্য উদ্দেশ্যের সাথে তারা একমত, তারা আমাদের সাথে আসতে পারে। এবং যেহেতু আমরা জামাত ইসলামের নেতৃত্বে যে আন্দোলনটা হচ্ছে যুগপৎ আন্দোলন, সেই আন্দোলনের সাথে জাতীয় নাগরিক পার্টি নাই, অংশগ্রহণ করছে না। কারণ নিম্নকক্ষে আমরা পিআর চাই না, নিম্নকক্ষের পিআরের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। আমরা শুধু উচ্চকক্ষে পিআর এবং একটা জবাবদিহিতার জন্য একটি কার্যকর উচ্চকক্ষ চাচ্ছি। ফলে সেটাকে নিশ্চিত করে যাতে জুলাই সনদ বাস্তবায়ন করা হয়। ফলে আমরা এই মুহূর্তেই কোনো জোট ভিত্তিক আমরা চিন্তাভাবনা করছি না যে আমাদের যে বড় রাজনৈতিক দল রয়েছে তাদের সাথে, বরং জাতীয় নাগরিক পার্টি তার স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আগাবে। এবং বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি কোনো ষড়যন্ত্র করলে বিএনপির কর্মীরা তা রুখে দেবে। সকালে নাটোরের আলাইপুরে বিএনপির কার্যালয় পৌর পূজা পরিষদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, পূজা যখনই আসে তখনই নানা প্রোপাগান্ডা ছড়াতে থাকে। ষড়যন্ত্র এবং চক্রান্ত প্রতিরোধে বিএনপি সবসময় পূজা পরিষদের পাশে থাকবে বলে জানিয়েছেন দুলু। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি খগেন্দ্রনাথ রায় সহ অন্যান্যরা। দুর্গা পুজোকে কেন্দ্র করে পরাজিত শক্তি যদি কোনো ষড়যন্ত্র করে, আমরা বিএনপির নেতা কর্মীরা সেটা রুখে দেব। দুর্গা পূজা বলেন আর সরস্বতী পূজা বলেন, এই পূজা যখনই আসে ষড়যন্ত্র এবং চক্রান্ত রুখতে আমরা বিএনপির নেতা কর্মীরা, আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন আপনাদের পাশে থাকার জন্য নির্দেশ। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে শঙ্কা দেখছে এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সবাই যখন ঐক্যবদ্ধ, সেই সময় রাজপথে জামায়াতের কর্মসূচি নতুন আশঙ্কার জন্ম দিচ্ছে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এবি শ্রমিক পার্টির প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন মুজিবুর রহমান মঞ্জু। তিনি মনে করছেন, বিএনপি এবং জামায়াতে জোটবদ্ধ হয়ে নির্বাচন করা উচিত। গণ অভ্যুত্থান পরবর্তী বিএনপি এবং জামায়াতের বিরোধকে দুঃখজনক উল্লেখ করে এবি পার্টির সভাপতি মঞ্জু জানান, 7 বছর আগে দলীয় স্বার্থে দুদল একই প্রতীক নিয়ে নির্বাচন করেছিল। তিনি আরও বলেন, জাতির বৃহত্তর স্বার্থে উভয় দল একজোট হয়ে ভোটে অংশ নিলে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা থাকবে না। মঞ্জু আরও জানান, নতুন বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক জনকল্যাণের কাজগুলোকে বাধাগ্রস্ত করছে। বিরাট বিরাট মিটিং করে আপনারা মনে করছেন আপনারা অনেক শক্তিশালী,
আমি বলি কি আপনারা দুই দল বিএনপি আর জামাত মিলে আপনারা আবার এক মার্কা ইলেকশন করেন, একসাথে ইলেকশন করেন, কোনো অসুবিধা নেই, তাও দেশটাকে একটু শান্তিতে রাখেন। আপনারা দুই দল মিলে একটা প্যানেল করেন, একটা মার্কা নিয়ে ইলেকশন করেন। আর আমরা যারা নতুন এই রাজনীতি বাংলাদেশ গড়তে চাই, বয়সে আপনাদের ছোট, দল হিসাবে নবীন, অভিজ্ঞতা কম, আমরা আমাদের যার যার মার্কা নিয়ে অথবা আমরা মিলে একটা ইলেকশন করি, কোনো অসুবিধা নাই। যে জিতুক যে হারুক, জনগণ যাকে রায় দিবে ভোট দিবে, তারপরে মিলেমিশে আমরা কেউ সরকারি দল কেউ বিরোধী দল হয়ে আমরা দেশটা চালাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু এবং হল সংসদ নির্বাচনে 931 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেও তা জমা দেননি 233 জন প্রার্থী, জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ডক্টর AKM আরিফুল হক সিদ্দিকী। প্রাপ্ত তথ্য অনুযায়ী কেন্দ্রীয় ছাত্র সংসদের জন্য 429 জন প্রার্থী এবং হল সংসদগুলোতে মোট 502 জন প্রার্থী মনোনয়ন জমা দেন। এর মধ্যে ছাত্র হল থেকে 356 এবং ছাত্রী হল থেকে 146। এর আগে কেন্দ্রীয় সংসদের জন্য 528 জন এবং হল সংসদের জন্য 635 জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। চাকসু নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই 21 সেপ্টেম্বর এবং প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ হবে 22 সেপ্টেম্বর। ভোট হবে আগামী 12 অক্টোবর। হেলথ ভিজিটর পদকে 10ম গ্রেডে 2য় শ্রেণীর মর্যাদায় উন্নীত করার এবং প্রাপ্য অন্যান্য বেনিফিট আগের মতো পুনর্স্থাপনের দাবি জানিয়েছে রেজিস্টার্ড হেলথ ভিজিটর এবং ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর অ্যাসোসিয়েশন। আজিমপুর জনকল্যাণ সমিতি হলে সংগঠনের মতবিনিময় সভায় এই দাবি জানানো হয়। সভায় বলা হয়েছে 2023 সালের হাইকোর্টের রায় অনুযায়ী হেলথ ভিজিটর ও ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর পদটিকে 10ম গ্রেডে 2য় শ্রেণীর মর্যাদায় উন্নীত করতে হবে। সেই সঙ্গে প্রাপ্য অন্যান্য বেনিফিট সহ আবেদনকারীদের পদের নাম আগের মতোই হেলথ ভিজিটর বা লেডি হেলথ ভিজিটর পুনঃস্থাপন করতে হবে। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করা হয়। দাবি আদায়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে 101 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাবেক সভাপতি সুরাইয়া আক্তার। বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা সমিতির মহাসচিব উম্মুল খায়ের ফাতিমা। রিট পিটিশনারদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ওয়াহিদা খাতুন, আহমদা বেগম, ফাতেমা বেগম, লতিফা পারভিন, পেয়ারা বেগম, শামসুন্নাহার কনিকা এবং রেবেকা সুলতানা। 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে ঢাকা সহ দেশের 8টি বিভাগীয় শহরে। দেশের 256টি শিক্ষা প্রতিষ্ঠানে সকাল 10টায় একযোগে শুরু হয়, পরীক্ষা চলে দুপুর 12টা পর্যন্ত। বাংলাদেশ সরকারের কর্ম কমিশনের তথ্য অনুযায়ী এবারে প্রিলিমিনারিতে অংশ নেন 3,74,747 জন চাকরি প্রার্থী। 47তম বিসিএস এর মধ্য দিয়ে মোট 3,688 জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে 3,487টি পদ ক্যাডার এবং 201টি পদ নন ক্যাডার। তবে এবারের বিসিএস কিছু নতুন ক্যাডার পদও যুক্ত থাকছে। এর আগে 2024 সালের 28 নভেম্বর 47তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। আবেদন গ্রহণ শুরু হয় ওই বছরের 10 ডিসেম্বর, শেষ হয় 31 ডিসেম্বর। 2024 সালের 1 নভেম্বর যাদের বয়স 21 থেকে 32 বছরের মধ্যে ছিল তারা আবেদন করতে পেরেছেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। জনগণ ভোটের জন্য অপেক্ষা করলেও একটি মহল নির্বাচন পিছিয়ে দিতে অপ্রাসঙ্গিক দাবি করছে। মন্তব্য বিএনপি নেতাদের পিআর পদ্ধতির দাবি নির্বাচনী ইশতেহারে যুক্ত করার পরামর্শ। সরকার পিআর মানছে না বলেই রাজপথে জামায়াত। মন্তব্য গোলাম পরওয়ারের। একটি দলকে ক্ষমতায় বসাতে কাজ করছে অন্তর্বর্তী সরকার, অভিযোগ ইসলামী আন্দোলনের। পিআর পদ্ধতির ভালো মন্দ দুদিকে রয়েছে, মন্তব্য ডক্টর বদিউলের। নির্বাচনকালীন সরকার পক্ষপাতিত্ব করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মনে করেন ডক্টর ইফতেখার। বহুল আলোচিত বুয়েট ছাত্রী সনি হত্যার আসামি টগর লালবাগ থেকে গ্রেফতার, রিভলভার এবং গুলি উদ্ধার। ভারত থেকে আমদানির কারণে কমতে দিকে চালের দাম, মাছ মাংস সবজিতে অস্বস্তি, সিন্ডিকেট দমনের তাগিদ ক্যাবের।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।